কাকে ক্ষমতায় বসাতে চায় বিরোধীরা? প্রশ্ন প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিষয়টি। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। উপজেলা নির্বাচনে ভোট বর্জনকে উৎসাহিত করতে চায় বিএনপি। প্রান্তিক পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আসছে শিগগিরই। অবশেষে দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, কমছে তাপমাত্রা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আপাতত বাড়ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। মানবতার ফেরিওয়ালার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা, মৃত ব্যক্তির জাল সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় মিল্টন সমাদা 3 দিনের রিমান্ডে। এবং অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মামলায় আদালতে ডক্টর ইউনূস জামিন পেলেন। আরও 1 মাস অপমানের বিচার ভার দিলেন জনগণের হাতে। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, শুনছিলেন একেএস টিমটিবার সংবাদ শিরোনামগুলো। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকার উৎখাত হলে কে ক্ষমতায় বসবে এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিষয়টি স্পষ্ট নয় বলেই বিরোধীদের আন্দোলনে সাড়া পাচ্ছে না। জানান, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই এমপি মন্ত্রীর স্ত্রী সন্তানদের প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। থাইল্যান্ড সফর নিয়ে দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, 14 দল আছে, থাকবে। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকার নিয়ে সরব আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন জয় যাদব। সম্প্রতি থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, এই সফর সহযোগিতার নতুন দুয়ার খুলেছে। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তরে উঠে আসে বিরোধী দলের আন্দোলন, জোট রাজনীতি, উপজেলা নির্বাচন আর আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য অনেক চেষ্টা ছিল, কিন্তু জনগণের উপর বিশ্বাস ছিল বলেই নির্বাচন সম্ভব হয়েছে। জানান, বিরোধীদের কাছে নেতৃত্বের মুখ স্পষ্ট নয় বলেই সাড়া পাচ্ছে না তাদের আন্দোলন। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন প্রসঙ্গে স্ত্রী ও সন্তানের কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, নির্বাচন প্রভাব মুক্ত রাখতেই স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। শেখ হাসিনা বলেন, দলের হীরক জয়ন্তী উদযাপনে কমিটি হবে, বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও জানান, অচিরেই 14 দলের সভা হবে। আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে। আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে ছাত্র শিক্ষকদের গ্রেপ্তারের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। 900 ছাত্র, মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। নির্বাচনকে অর্থবহ করাই লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ভোট দেবে, বর্জনের ডাক দিয়ে তাতে হস্তক্ষেপের অধিকার কারো নেই। স্বচ্ছ করা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিকেলে স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে অধিবেশন। শুরুতে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। এবার সদস্য হয়েছেন আওয়ামী লীগের এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং সংগৃহীত আসনের ফজিলাতুন্নেসা। পরে বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও এর ওপর আলোচনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের কর্মময় জীবন স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঝিনাইদহতে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারত না। সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে। এবং আমরা 96 সালে আসার পর ওই এলাকাটা ওই সন্ত্রাস মুক্ত করবার পদক্ষেপ নেই এবং সেখানে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করি। সেখানেও তার যথেষ্ট অবদান রয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জনেও জনগণকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিগগিরই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি। জনগণ ভোট দেবে না এমন শঙ্কা থেকেই আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও রাজধানীর বাড্ডা, নয়াপল্টন সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের স্বার্থে নয় বরং নিজেদের স্বার্থে রাজনীতি করে আওয়ামী লীগ। জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এবং বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা আওয়ামী সরকার ক্ষমতায় বসে আছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। তারা জনগণের জন্য রাজনীতি করে না, তারা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, তারা ক্ষমতায় বসে থাকার জন্য রাজনীতি করে। প্রতিবেশী একটা বৈরী দেশ আমাদের দেশের পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে মরুর দেশে পরিণত করা হয়েছে। সরকার তো শুধু আমাদের ক্ষমতাটা দখল করার জন্য একটা কারসাজি করে তার দায়িত্ব শেষ করে। আজকে অত্যাচারী কিল দেওয়ার এই সরকার আজকে বদলে দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সবাইকে মিথ্যাবাদী বানিয়েছে সরকার। এই পুলিশ ভাইদের বলি, আজকে বিচারে বলি, আজকে প্রশাসনে বলি, সবাইকে মিথ্যাবাদী বানায়। বিএনপি যদি নির্বাচনে থাকে আওয়ামী লীগকে কেউ ভোট দিবে? এই ভোট চোর, কম্বল চোর, কলসি চোর সবকিছু চুরি করে। আজকে এই চোর রেখে ভোট দিবে? এই কারণে তারা ভোটেই ভয় পায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চুরি, দুর্নীতি, লুটপাটের কারণে দেশে দুর্বিষহ অবস্থা চলছে। যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। এটাই তো মানুষ বিশ্বাস করে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে অংশ না নিতে সবার প্রতি আহ্বানও জানান রিজভী। আপনারা প্রত্যেকেই এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন, এটি ডামি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে, এই নির্বাচন বর্জন করবে, এটা ডাকাতদের নির্বাচন। কর্মদিবসের সময়সূচি পরিবর্তন করে তীব্র তাপপ্রবাহের দুর্ভোগ কিছুটা কমানো যেত উল্লেখ করে জনদুর্ভোগ কমাতে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কিন্তু এসব কোনো পদক্ষেপ তারা নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 1 মাসেরও বেশি সময় ধরে চলা টানা দাবদাহের পর চট্টগ্রাম, রাঙামাটি সহ বেশ কিছু স্থানে এসেছে স্বস্তির বৃষ্টি। এরপর তাপমাত্রা কিছুটা কমে এলেও খুলনা ও রাজশাহী বিভাগে অব্যাহত ছিল অতি তীব্র দাবদাহ। এতে গরমে হাঁসফাঁস জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলছে আগামীকাল থেকেই সারা দেশে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। বিস্তারিত শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে থাকছে। মে মাসের শুরুতে দাবদাহ কমার আভাস থাকলেও এখনো ওঠানামা করছে তাপের পারদ।
তাপের খরা কাটেনি চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে। প্রখর রোদের তাপে এখনো গলছে সড়কের বিটুমিন। নাভিশ্বাস অবস্থা ছোট বড় সবার। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত দুই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই গরম আমাদের জন্মের পরে কোনোদিন দেখি নাই, এটাই প্রথম। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমের স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়ায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। একটা ভাড়া না তুললে পরে আবার আধা ঘন্টা দম নিচ্ছে, কিংবা 15 বোতল 10 বোতল পানি খাওয়া লাগতেছে আমাদের। খুব কষ্ট। গরমের অবস্থা খুবই খারাপ। এমনই গরম পড়ছে, আমরা গরিব মানুষ রিক্সা চালাতে পারছি না। মাদারীপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় কৃষিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। রোদের কারণে আমাদের সম্পূর্ণ জিরাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো কাজকর্ম করা যায় না। সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 ঘন্টা রোদ থাকা যায়, তারপর বাসায় বসে থাকার লাগে। বাদাম, যে কোনো জিরাত অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোদের মধ্যে শরীর ঘামে বা অন্যান্য কারণে আমাদের শরীর থেকে কিন্তু ফ্লুইড বের হয়ে যায়। তো তখন আমাদের এই ফ্লুইডের রিপ্লেসমেন্টটা পানি খাওয়ার মাধ্যমে পূরণ করতে, এটা নর্মাল পানি খাইয়েও করতে পারেন, অথবা খাওয়ার স্যালাইন, অথবা শরবত, যে কোনো গ্লুকোজ স্যালাইন, যে কোনোভাবেই আপনি পানিটা বেশি বেশি পান। এদিকে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি ঝরল চট্টগ্রামে। অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে স্বস্তি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে থেমে থেমে হয়েছে বৃষ্টি। বন্দরনগরীর পাশাপাশি কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতেও দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। গেল 24 ঘন্টায় কক্সবাজারে 2 মিলিমিটার, টেকনাফে 3 মিলিমিটার ও কুতুবদিয়ায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বজ্রপাতে প্রাণ হারিয়েছে 2 জেলার 5 ব্যক্তি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বস্তির বৃষ্টিতে কমছে দাবদাহের তীব্রতা। আগামী 10 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বিশেষজ্ঞরা বলছেন যে বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনই কমছে না। আর আবহাওয়া অফিসের দেয়া তথ্য মিলছে না আন্তর্জাতিক অ্যাপসের সাথে। 2 সিটির পানি ছিটানো ও গাছ লাগানোর প্রকল্পকেও লোক দেখানো বলে আখ্যা দেন তারা। সোলাইমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। গেল এপ্রিল থেকে সারা দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর এই তাপপ্রবাহে বেশি বিপাকে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এটা টিপ মারলে গায়ের শার্ট খুলে বসা লাগে, মানে ভিতরে এরকম খেলে মনে হয় যেরকম গরম, প্রচুর গরম। তো আমার কালকে একটু কম, কালকে হেভি ছিল। রাজধানীতেও গরমে নাকাল শ্রমজীবী মানুষ। তাদের জন্য বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। তবে এর মধ্যে স্বস্তির খবর জানালো আবহাওয়া অফিস। তারা বলছে সন্ধ্যা থেকে বৃষ্টি হতে পারে ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে। এখন পর্যন্ত যে আমাদের প্রেডিকশন, সে প্রেডিকশন অনুযায়ী কিন্তু এ মাসে অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও এখনই তাপপ্রবাহ খুব একটা কমার সম্ভাবনা নেই বলে জানান এই এমিরেটাস অধ্যাপক। আর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য আন্তর্জাতিক অ্যাপসের সাথে মিলছে না বলেও মন্তব্য করে তিনি বলেন, আবহাওয়া অফিস গাছপালায় ঘেরা, তাই সেখানকার তাপমাত্রা পরিমাপ করে তথ্য দেওয়া হয়, যা রাজধানীর অন্য জায়গার সাথে মেলে না। আবহাওয়া দপ্তরের রেকর্ডের সাথে বৈশ্বিক অ্যাপের যে রেকর্ড পাচ্ছি আমরা, সেটাতে 3 ডিগ্রি 5 ডিগ্রি পার্থক্য থাকছে। তার সাথে ফিলস লাইক আরও বেশি। আবহাওয়া দপ্তর তাপমাত্রাটা রেকর্ড করে আগারগাতে প্রচুর গাছপালা আছে, যে কারণে তাপমাত্রাটা ঢাকা শহরের কেন্দ্রবিন্দু থেকে 3 ডিগ্রি 4 ডিগ্রি কম। আর তাপপ্রবাহ কমানোর জন্য 2 সিটির পানি ছিটানো ও গাছ লাগানোর প্রকল্পেরও তীব্র সমালোচনা করেন এই জলবায়ু বিশেষজ্ঞ। পানি ছিটালে ধুলা কমতে পারে, শহরের ধূলিকণা বায়ু দূষণের উপকার হবে, কিন্তু এই যে তাপমাত্রাটা বেড়েছে সমগ্র বিশ্ব জুড়ে, এটাতে বাংলাদেশে 10 বালতি পানি ঢাললে কিচ্ছু হবে না। তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। তাই কৃষকদের জন্য আবহাওয়া অফিসের যে বিভাগ রয়েছে তাকেও সচল করার দাবি করেন তিনি। আমাদের আবহাওয়া দপ্তরের কৃষি ফোরকাস্টিংয়ের জন্য আলাদা ইউনিট আছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে স্কুল কলেজ বন্ধ বা খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা পর্যায়ে কমিটি করবে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। ঈদুল ফিতরের ছুটির পর 21 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা কথা থাকলেও সারা দেশে তীব্র তাপপ্রবাহ শুরু হলে এ ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়। পরে দাবদাহের তীব্রতার কারণে 29 এপ্রিল 5 জেলায় সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এমন বাস্তবতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট। তাপ প্রবাহের মধ্যে শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। আগামীতে তাপ প্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে জেলা পর্যায়ে গঠন করা হবে কমিটি। অবস্থা বিবেচনায় নিয়ে আমরা একটা জেলা পর্যায়ে একটা নীতিমালা করতে যাচ্ছি যে বৈরী আবহাওয়াকালীন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধাপে খোলা রাখা, কত সময় পর্যন্ত খোলা রাখা যেতে পারে এবং কোন দিনের কোন অংশে সেটা খোলা রাখা যেতে পারে সেটি নিয়ে একটা নীতিমালা আমরা করতে যাচ্ছি। সেটা সেইখানকার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাদেরকে নিয়ে সমন্বয় করে একটা সুনির্দিষ্ট কমিটি হবে এবং সেটা জেলাভিত্তিক সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তারা নিতে পারবে। তিনি বলেন, তাপ প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে রয়েছে মতের ভিন্নতা, তবে সবকিছু আদালতের মাধ্যমে সমাধান সম্ভব নয়। অনেকেই মতামত দিচ্ছেন, এক এক ধরনের মতামত। সেই মতামতগুলো নিয়ে কারো মনোপুত হলে সেটা মানছেন কেউ, আবার কেউ মনোপুত না হলে সেটা গিয়ে মামলা করছেন। মামলা করে যে কোনো মানুষের সাংবিধানিক অধিকার, সুতরাং সেই হিসেবে মামলা যে কোনো কেউ করতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে। সেটা যদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সেটা দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সব সমস্যার সমাধান মানে আইন আদালতের মাধ্যমে হওয়া সম্ভব নয়, সেটা আদালতও বুঝেন। তো সেই জন্যই কিন্তু আমরা এই নীতিমালাটা করতে যাচ্ছি, যাতে করে যে কোনো বিষয়েই সব কিছু যেন আদালত পর্যন্ত না গড়ায়। তীব্র দাবদাহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তার শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রিমান্ডে আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে, তবে মিল্টন সমাদ্দার নির্দোষ প্রমাণিত হবেন বলেও আশাবাদী তার আইনজীবী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের একদিন পরই দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মিল্টন সমাদ্দারকে। এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হবে। লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী একটা মামলা করেছি, আর বাদী আরো 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। বিকেল 3:15টার দিকে এজলাসে তোলা হয় মিল্টনকে। আদালতের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, রিমান্ডে নিরপরাধ প্রমাণিত হবে বলেও প্রত্যাশা এই আইনজীবীর। মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডে ইনশাআল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে। একই সাথে 3 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে আরো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়াও তার স্ত্রী সহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে, 3 দিনের পুলিশ রিমান্ড আদালত মঞ্জুর করেছে এবং এই মঞ্জুরের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক অজানা তথ্য এগুলো বেরিয়ে আসবে। এর আগে গেল 1 মে রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে।
রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশের অভিযানে ধরপাকড়, বাইডেনের ভূমিকা নিচ্ছে প্রশ্ন। অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং মামলায় জামিন পেয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামি। দুপুরে বিশেষ জজ আদালত 4A জামিন আবেদন করলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন 2 জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এ নিয়ে দ্বিতীয় দফায় জামিন পেলেন আসামিরা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত দেখব আমরা। দুদকের করা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় জামিন নিতে বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতে যান ডক্টর ইউনূস সহ মামলার অন্য আসামিরা। জামিনের আবেদন করলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন জামিন মঞ্জুর করেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 2 জুন। মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তাকে অপমানের বিচার এদেশের জনগণই করবে। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। ইউনূসের আইনজীবীর অভিযোগ, ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্যই এই মামলা। সরকার যদি চায় তাহলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। আর দুদকের আইনজীবী জানান, আসামিরা 409 ধারায় অভিযুক্ত। মামলা অন্য খাতে নেওয়ার জন্য আসামি পক্ষের আইনজীবী ভ্রান্ত তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এটা 26 কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ 409 ধারা তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে এবং ওই দিন প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত চার্জশিট, কগনিজেন্স এবং তার বিরুদ্ধে চার্জখানাও গঠিত হবে। অর্থ আত্মসাৎ ছাড়াও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা তখনই কাজে আসে যখন এর সদ্ব্যবহার করা হয়, কিন্তু স্বাধীনতার নামে এজেন্ডা বাস্তবায়নের পরিণতি খুবই ভয়াবহ। টিআইবি আয়োজিত পরিবেশ সংকটের মুখে সাংবাদিকতা বিষয়ে প্যানেল আলোচনায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক জানান, ভূমিদস্যুতা, দখল, উন্নয়ন ও নগরায়নের নামে প্রভাবশালীদের দ্বারা পরিবেশ ও জলবায়ুর বেশি ক্ষতি হচ্ছে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজন করে পরিবেশ সংকটের মুখে সাংবাদিকতা বিষয়ে প্যানেল আলোচনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান আমন্ত্রিত বিদেশি অতিথিরা। More and more people are using social media. জনগণের সঠিক এবং গ্রহণযোগ্য তথ্য জানার যে অধিকার রয়েছে সেটি নিশ্চিত করতে হবে, বৈজ্ঞানিক তথ্য নিশ্চিত করতে হবে। Look at newspaper articles today. A free and independent press. ফ্রি ডায়ালগ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এক্ষেত্রে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। And hold their leaders accountable. তবে পরিবেশ ও জলবায়ু রক্ষার বিষয়গুলো নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের এক অংশ অসাধুদের সুরক্ষা দেয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। পরিবেশ সংক্রান্ত সম্পদের উপর আগ্রাসন, তার ফলে এদের একাংশই কিন্তু যাদের হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা, জবাবদিহিতার ক্ষমতা, তাদেরই একাংশ এর ফলে লাভবান, এর ফলে এদেরকে সুরক্ষাকারী। আর অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী বলেন, রামপাল নিয়ে অনেক ভুল ও মিথ্যা তথ্য প্রচার হয়েছে, এসব বিষয়ে গণমাধ্যমকে সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমাদের এখানে আমাদের পরিবেশ সুন্দরবন ক্ষতি করে আমরা তাদেরকে প্রফিট করার জন্য নিয়ে আসছি, এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা। এনটিপিসি যারা আমাদের পার্টনার, এখানে ওদের কোনো ঠেকাও পড়ে নাই এখানে এসে কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার, আমরা নিজের সাথে তাদের নিয়ে এসেছি। তথ্য অধিকার আইনে যেসব তথ্য জনগণের জানার অধিকার রয়েছে সেসব তথ্য সরকারি সংস্থা দিতে বাধ্য বলেও জানান প্রতিমন্ত্রী। এই তথ্য আমার না, এই তথ্য জনগণের, কাজে জনগণের পক্ষ থেকে সাংবাদিকরা চাইলে এটা আমার দিতে হবে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ 2.5 টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সাধারণের মাঝে। কারো মতামত না নিয়ে নোটিশের মাধ্যমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। এদিকে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়েছে বিইআরসি। আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারের সাথে মূল্য সমন্বয়ের অংশ হিসেবে নির্বাহী আদেশে মে মাসে লিটারে সর্বোচ্চ 2.5 টাকা বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 106 টাকা থেকে বাড়িয়ে 107 টাকা, পেট্রোল 2.5 টাকা বাড়িয়ে 124 টাকা 50 পয়সা এবং অকটেন 126 টাকা থেকে বাড়িয়ে 128 টাকা 50 পয়সা করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় অসন্তোষ জানান নিত্যপণ্যের উচ্চমূল্যের নাকাল সাধারণ মানুষ। সব ধরনের জ্বালানির দাম 100 টাকার মধ্যে রাখার দাবি জানান তারা। একবারে 30-40 টাকা বাড়ায়, 5 টাকা কমায়। এর ভিতরে বাড়াইছিল 35 টাকা, কমাইছে 5 টাকা, এখন আবার আরেক দফা কমায় আবার বাড়াইছে। তাহলে এই 8 আনা কমানোর দরকারটা কি ছিল? বেতন তো আর বাড়ে নাই, কিন্তু এই যে তেলের খরচটা যেন বেড়ে গেল, এখন এটার জন্য তো আমরা আলাদা একটা চাপের মুখে পড়ি। অন্যান্য দেশের সাথে তুলনা করলে বা আমাদের দেশের বর্তমান অবস্থা অনুযায়ী 100-র নিচে অবশ্যই 90-এর ঘরে থাকতে হবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব। লিখিত বক্তব্যে 13 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। সরকার এখন 4.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য দিশেহারা হয়ে আইএমএফের পিছনে দৌড়াচ্ছে। সেখানে জনগণের স্বার্থ, কল্যাণ তথা জ্বালানি নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা এখন আর সরকারের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। জ্বালানির মূল্যহার নির্ধারণের একক এখতিয়ার বিআরসিকে ফিরিয়ে দিতে হবে। নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড গঠিত হতে হবে। বিশেষজ্ঞরা জানান স্ট্র্যাটেজিক পণ্যের ক্ষেত্রে গণশুনানির পরিবর্তে নোটিশের মাধ্যমে মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। অব্যবস্থাপনার জন্য মূল্য বৃদ্ধির দায় ভোক্তার উপর চাপানো যাবে না। বিদ্যুৎ বা জ্বালানি একটা স্ট্র্যাটেজিক পণ্য এবং স্ট্র্যাটেজিক পণ্যের দাম নির্ধারণ করতে হয় সোশ্যাল কস্ট অ্যান্ড বেনিফিট বিচার করে, প্রাইভেট প্রফিট মোটিভে নয়। আমি যদি সমন্বয় করতে চাই তাহলে এই যে 5,000 কোটি টাকা যেটা চুরি হয়ে গেল, এটা তো সব ভোক্তার উপরে, তাদের উপরে এসে পড়লো। এদিকে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়ে 1393 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরও থাকছে। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ। চট্টগ্রামের সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগের নবনিযুক্ত 3 বিচারপতি। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। মারা গেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী। বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় 4:40 মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এজে মোহাম্মদ আলী 2005 থেকে 2007 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তার বাবা MH খন্দকার ছিলেন দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন।